নিয়ে নিও প্রশ্নগুলা মানে অ্যান্সার গুলা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা। আমি আমার যে চ্যাপ্টার গুলো আছে আমি সেই চ্যাপ্টার গুলোর উপরে দিয়ে দিব আর কি। হ্যাঁ? জি ম্যাম। আচ্ছা। জি ম্যাম। আর এছাড়াও যদি প্রয়োজন মনে করো যে অন্য চ্যাপ্টারে লাগবে সেই ক্ষেত্রে অসুবিধা নেই, দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন আসো আমরা আমাদের ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে আজকে আমরা খাজনা চ্যাপ্টারের আমরা সেকেন্ড লেকচারটা পড়বো খাজনা অধ্যায়ের। ঠিক আছে? তো আজকে আমাদের লেকচার নাম্বার 20। আজকে দেখো আমরা কি কি পড়বো। এটা হচ্ছে তোমার অষ্টম অধ্যায় লেকচার 2। হ্যাঁ, অনুপার্জিত আয়ের সংজ্ঞাটা পড়বো। হুম। অনুপার্জিত আয় কেন সৃষ্টি হয়, তারপর হচ্ছে তোমার চিত্রের সাহায্যে অনুপার্জিত আয়ের ধারণাটা আমরা বিশ্লেষণ করব। আর খাজনা নির্ধারণের আমরা জানি দুইটা তত্ত্ব আছে, একটা হচ্ছে ডেভিড রিকার্ডোর তত্ত্ব আর একটা হচ্ছে তোমার আধুনিক তত্ত্ব। তো এই দুইটা তত্ত্বের মধ্যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব, এটা পড়বো আজকে। ঠিক আছে? তো এই তত্ত্বটা আমরা পড়ার জন্য যে বিষয়গুলোর উপরে মানে গুরুত্ব দিব সেগুলো হচ্ছে প্রথমে এই তত্ত্বের মূল বক্তব্য, অনুমিত শর্ত, উদাহরণ, তালিকা, চিত্র বিশ্লেষণ, সমালোচনা, মানে এইভাবে আমরা কি করতে হবে, এই তত্ত্বটাকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে? তো প্রথম আমরা চলে যাই যে অনুপার্জিত আয় বলতে কি বোঝায়। অনুপার্জিত আয় বলতে আমরা যেটা বলবো যে ধরো জমির যে মালিক আছেন তার কোনো চেষ্টা বা কোনো ধরনের পরিচর্যা ছাড়াই যদি সে হঠাৎ করে কোনো অতিরিক্ত আয় পায় জমি থেকে, হ্যাঁ, তাহলে এই যে অতিরিক্ত আয়টা অর্থাৎ জমির দামটা যদি হঠাৎ মানে জমির মালিকের কোনো নিজস্ব চেষ্টা ছাড়াই জমির দামটা যদি বেড়ে যায়, জমির দামটা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তার যে অতিরিক্ত আয়টা হবে সেটাকে আমরা বলবো কি অনুপার্জিত আয়। যেমন ধরো অনেক ধানমন্ডি, আমরা যদি বলি ধানমন্ডিতে যেখানে ধরো এখন আমাদের সিটি কলেজ মানে অবস্থিত। তো এখানে আগে ধানমন্ডি নামটা ছিল কেন, যে এখানে আগে ধান ক্ষেত ছিল। তো ধান ক্ষেত ছিল দেখে এখানে মানে মানুষ তখন জমিও কিনতে চাইতো না, যে এখানে ধান ক্ষেত, এখানে কি ডেভেলপড হবে নাকি হবে না। তো এখন দেখো ধানমন্ডি এখন এমন একটা জায়গা হয়ে গেছে যে আগে যারা জায়গা কিনে রাখছিল তারা এখন প্রায় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এক্ষেত্রে জমির মালিককে কিন্তু তেমন একটা কোনো কষ্টই করতে হয় না, কারণ এক্ষেত্রে তোমার অবকাঠামো মানে ধরো রাস্তাঘাট নির্মাণ, স্কুল কলেজ, হ্যাঁ, আবাসিক এলাকা গড়ে তোলার জন্য সরকার থেকে প্রচুর পরিমাণে এখানে কি করা হয়েছে, ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। রাস্তাঘাট নির্মাণ করছেন, বিভিন্ন প্রাইভেট কলেজ, ইউনিভার্সিটি কলেজগুলো এখানে স্থাপন হয়েছে প্রচুর পরিমাণে। এখানে এখন খাবারের দোকান, শপিং মল, এখানে মোটামুটি সবকিছুই মানে হাতের কাছে। হাসপাতাল যদিও বলো, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু এখানে হাতের কাছে। তো এক্ষেত্রে কিন্তু জমির মালিক কিন্তু এখানে স্কুল কলেজ প্রতিষ্ঠা করে নাই বা ওখানে হাসপাতাল তৈরি করে নাই, রাস্তাঘাট তৈরি করে নাই, বা কোনো মার্কেটও সে রেডি করে নাই। তো এক্ষেত্রে কি হয়েছে, সে তার কোনো পরিশ্রম বা পরিচর্যা ছাড়াই কিন্তু তার জমির দামটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। এই ক্ষেত্রে সে যে অতিরিক্ত আয়টা পাচ্ছে, এই অতিরিক্ত আয়টাকে আমরা বলবো কি অনুপার্জিত আয়। দেখো এখানে স্পেসিফিকলি সংজ্ঞাটা দেওয়া আছে, জমির মালিকের কোনো প্রকার পরিচর্যা ছাড়া তথা জমির কোনো প্রকার শ্রম বা অর্থ বিনিয়োগ ছাড়াই হঠাৎ করে অন্য কোনো কারণে জমির দাম যদি অত্যাধিক বৃদ্ধি পায়, সেক্ষেত্রে জমির মালিক যে অতিরিক্ত আয় বা সুবিধা লাভ করে তাকে কি বলা হয়, অনুপার্জিত আয় বলে। অর্থনীতিবিদ চ্যাপম্যানের সংজ্ঞা মতে সামাজিক অগ্রগতির বিশেষ বৃদ্ধির ফলে দ্রব্য সামগ্রীর যে মূল্য বৃদ্ধি পায় তাকে আমরা বলবো কি অনুপার্জিত আয়। অথবা যে সমাজে প্রগতির ফলে যেহেতু এই আয় সৃষ্টি হয়, হ্যাঁ, এটা তোমার হেনরি জর্জের মতে সমাজের প্রগতির ফলে যে আয় সৃষ্টি হয়, তাই এই ধরনের আয় সাধারণত সরকারের প্রাপ্য এবং সরকারকে কর ধার্য করে আয় গ্রহণ করা উচিত। তো উনি বলছেন যে যেহেতু এখানে জমির মালিকরা কোনো ধরনের কোনো প্রকার পরিচর্যা বা কোনো প্রকার খরচ ছাড়াই যেহেতু জমির দামটা ওনারা বেশি পাচ্ছেন, যেহেতু এক্ষেত্রে সরকার এই কি বলে এটাকে কি বলা হয় অবকাঠামোগত উন্নয়ন বা এলাকার উন্নয়নের জন্য সরকার যেহেতু কাজ করতেছে, তাহলে এই যে অতিরিক্ত আয় যেটা জমির মালিক পাচ্ছে সেক্ষেত্রে এক্ষেত্রে একটা নির্দিষ্ট কর যদি সরকার এই সকল মালিকদের উপরে দেয়, তাহলে এই কর থেকে যে আয়টা হবে সেটা সরকারের রেভিনিউ হিসেবে গ্রহণ করতে হবে। ঠিক আছে? তো ওনারা এভাবে অনুপার্জিত আয়ের সংজ্ঞাটাকে ব্যাখ্যা করেছেন। এখন আসো অনুপার্জিত আয় কেন সৃষ্টি হয়? দেখুন সাধারণত জনসংখ্যা বৃদ্ধি পেলে, স্থানীয় বা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন হলে, শিল্পের স্থানীয়করণ হলে, প্রশাসনের বিকেন্দ্রীকরণ হলে, সহায়রায়ন, প্রাকৃতিক কারণ, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি কারণগুলোতে সাধারণত অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়। এখন আসো শিল্পের এখানে আমাদের যে পয়েন্ট গুলো আছে, যেখানে ৭টা পয়েন্ট, জনসংখ্যা বৃদ্ধি এটা তোমরা বুঝো, স্থানীয় বা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এটাও তোমরা বোঝো। যেমন ধরো এখন যে আমরা যদি বলি যে উত্তর সিটি দক্ষিণ সিটি দুইটা সিটি কর্পোরেশনে ভাগ করছে, আমরা এদিকে আছি যারা তারা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে, হ্যাঁ, ধানমন্ডি মোহাম্মদপুর যারা এদিকে আছি। আর তোমার দক্ষিণ সিটি কর্পোরেশনের এদিকে তোমার ধরো মতিঝিল, মান্ডা, মগবাজার এই সাইডটা কি পড়ে গেছে দক্ষিণ সিটির আন্ডারে। এখন দেখো যে দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে যে যেমন যেমন ধরো ওইদিন আমি খবরে দেখলাম যে মুগদা মান্ডা যে
রাস্তাগুলো যে এত মানে মানুষ দখল করে এত চিকন করে রাখছে, সেক্ষেত্রে কিন্তু মানে স্থানীয় সরকারের ইয়ার ফলে, উদ্যোগের ফলে কিন্তু এখন এই রাস্তাঘাটগুলো পুরো মানে যারা অবৈধভাবে দখল করে আছে সেটাকে পুরো উচ্ছেদ করে রাস্তাটাকে এটা কি বলে ডেভেলপ করতেছে। তারপরে আবার অনেকে কি করছে, নিজের যাতায়াতের জন্য মানে প্রাইভেট ব্রিজের মতো তারা স্থাপন করছে। ওই ব্রিজ গুলাও কিন্তু সরকার ভেঙে দিচ্ছে। যে এক্ষেত্রে যদি রাস্তায় থাকে তাহলে সেক্ষেত্রে ৬-৭ টা রাস্তা থাকবে, কমন রাস্তা থাকবে। কারো পার্সোনাল ইউজ এর জন্য কোন ধরনের নিজস্ব তৈরি কোন ধরনের থাকবে না। ব্রিজ-টিজ এগুলো থাকবে না। হ্যাঁ? তো এইগুলা কিন্তু স্থানীয় সরকার বা কেন্দ্র সরকারের এই যে রাস্তাঘাট যদি এখানে চওড়া হয়, এটাকে কি বলে, জায়গার দামও কি হয়ে যাবে, বেড়ে যাবে। মানুষের থাকার জন্য মানে কি বলে, পরিবেশটা ভালো হবে। হ্যাঁ? এটা হচ্ছে তোমার স্থানীয় এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্প। শিল্পের স্থানীয়করণ কোনটা? শিল্পের স্থানীয়করণ আমরা যেটা বুঝে থাকি যে যখন ধরো যে এলাকায় যে জিনিসটা বেশি ভালো পাওয়া যায়, হ্যাঁ? সেই এলাকায় যদি আমার কি হয়, আম ওই ধরনের শিল্পগুলো গড়ে ওঠে। যেমন ধরো আমরা যখনই হজ করতে যাই আমাদের আত্মীয়স্বজন কেউ বা আমরাও যদি যাই কখনো, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিকে রাখে, তাহলে সেক্ষেত্রে দেখবা যে কি মানুষ যখন হজ থেকে আসে তখন তারা তাদের আত্মীয়স্বজনকে জায়নামাজ দেয়, খেজুর দেয়, হ্যাঁ? এটাকে কি বলা হয়, জমজমের পানি দেয়, আম তসবিহ দেয়। তো এই জিনিসগুলা কি হইছে, বা ধরো মক্কা মদিনা থেকে আসার সময় তারা কি করে, গোল্ড নিয়ে আসে। অনেক সময় গোল্ডও নিয়ে আসে, স্বর্ণও নিয়ে আসে। অর্থাৎ ওই এলাকায় কি এই জিনিসগুলাই ভালো হয়। হ্যাঁ? এই জিনিসগুলাই ভালো হয় এবং এই জিনিসগুলোর ওখানে একটা মার্কেট আছে যে জানে মানুষ ওখান থেকে এই জিনিসগুলোই কিনে নিয়ে আসবে। তো আবার সুইজারল্যান্ডের ঘড়ি। সুইজারল্যান্ডের থেকে এখানে ঘড়ির কি হচ্ছে তোমার, ওখানে ঘড়ি উৎপাদনে তারা কি করতেছে? উম আচ্ছা। সেক্ষেত্রে এটাই যদি আমি বলি যে সরি কোনটা বলছি, যে এলাকায় যে জিনিসটা উৎপাদনটা আমার ভালো হয় সেই এলাকায় যদি সেই ধরনের শিল্পগুলো গড়ে ওঠে, তাহলে সেটাকে বলবো আমরা কি, শিল্পের স্থানীয়করণ। ঠিক আছে? তারপরে যেমন প্রশাসনের বিকেন্দ্রীকরণ। এটা বিকেন্দ্রীকরণ মানে আমি প্রশাসনকে আরো কয়েকটা ভাগে ভাগ করে দিলাম যে তারা তাদের কাজগুলো যেন করতে পারে। যেমন আগে আমাদের সিটি কর্পোরেশন ঢাকায় একটা সিটিতেই কি ছিল, মেয়র ছিল একজনই। ঢাকা সিটিতে মেয়র ছিল একজনই। এখন এটাকে যদি আমরা বলি যে ২ সাইডের উন্নয়ন করার জন্য এখন এটাকে কি করা হয়েছে, ২ টা ভাগে ভাগ করা হয়েছে, উত্তর এবং দক্ষিণ। ঠিক আছে? উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনকে ভাগ করে দিছে। তো এইভাবে আ কি করতেছে, প্রশাসনের বিকেন্দ্রীকরণ করে এলাকার উন্নয়নের জন্য কাজ করতেছে। শহরায়ন, যেমন ধরো এখন আমরা যদি বলি যে আগে মোহাম্মদপুর পর্যন্ত এটার বিস্তৃতি ছিল। আর মোহাম্মদপুর থেকে তোমার বছিলা, কেরানীগঞ্জ এগুলোতেও কি করতেছে, যে ব্রিজ, রাস্তাঘাট এগুলো কি করতেছে, নির্মাণ করে শহরায়ন ঘটাচ্ছে। এক্ষেত্রে কিন্তু মানুষও, যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাইছে, মানুষের বসবাসের জন্য কিন্তু এই জায়গাগুলো সরকার কি করতেছে, রেডি করতেছে আস্তে আস্তে। ঢাকা শহরটাকে বলতেছে আরেকটু কি করবে, প্রসারিত করবে। হ্যাঁ? প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণেও কি হয় অনেক সময় তোমার চর জাগে, তারপরে হচ্ছে তোমার এলাকার উন্নয়ন ঘটে। মানে এই মানে এলাকার উন্নয়ন মানে কি, যে জনবসতি স্থাপনের জন্য অনেক সময় প্রকৃতিগত দিক থেকেও অনেক ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি হয়। যেমন ধরো কক্সবাজার, প্রাকৃতিক সৌন্দর্যের নৈশত্য যদি প্রকৃতি আমাদেরকে না দিত, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কক্সবাজারে যে এখন যে বিভিন্ন ধরনের হোটেল হচ্ছে, হ্যাঁ, রাস্তাঘাটের আরো উন্নয়ন হচ্ছে, তাই এটা তো আমার প্রকৃতি দিয়েছে বলেই তো কিন্তু আমার ওখানকার যে জনগণ আছে তাদের যে জায়গা জমিগুলো আছে এগুলোর দামটা কিন্তু কি হয়ে গেছে, বেড়ে গেছে। তাদেরকে কিন্তু কোনো কষ্ট করতে হয় না। এক্ষেত্রে কিন্তু প্রকৃতি তাদেরকে এই সম্পদটা কি করছে, দিয়েছে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলেও কিন্তু আমাদের কি হচ্ছে, এই অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়। তো মোটামুটি এই কারণগুলোর জন্য আমার কি হয়, অনুপার্জিত আয় সৃষ্টি হয়। উপরে উল্লেখিত কারণে জমির দাম বৃদ্ধি পেলে অতিরিক্ত আয় মালিকের নিকট অনুপার্জিত আয় হিসেবে হাতে আসবে। ঠিক আছে? এরপর আমরা চলে যাই যে এটা চিত্রের সাহায্যে আমরা কিভাবে ব্যাখ্যা করব। চিত্রে দেখো, ভূমি অক্ষে দেখাচ্ছে আমরা জমির পরিমাণ। এটা তোমার এস এর যদি আমরা বলি জমির যোগান, এখানে কি হচ্ছে, স্থির। হ্যাঁ? জমির যোগান এখানে হচ্ছে আমার স্থির। এখন আসো প্রাথমিক চাহিদা হচ্ছে তোমার D1। D1 এর সাথে তোমার যোগান রেখা এস এর কোন বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে। বি বিন্দুতে আমার ভারসাম্য বিন্দু। বি বিন্দু ভারসাম্য বিন্দুতে দাম নির্ধারিত হয়েছে আমার P নট পরিমাণ। এখন যদি আমার এই যে এই উপরোক্ত যে কারণগুলো আমরা দেখিয়েছি, হয়তো জনসংখ্যা বৃদ্ধি পেলেও বা স্থানীয় সরকার এর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলো বা শিল্পের স্থানীয়করণ হলো, প্রশাসনের বিকেন্দ্রীকরণ বা প্রাকৃতিক কারণ বা শহরায়ন বা যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যে কোনো একটা কারণে আমার কি হচ্ছে যে আমার জমির চাহিদাটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। এখন জমির চাহিদা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হতে হয়, অবশ্যই কি হবে, দামটা বেড়ে যায়। দাম যদি এখানে বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, ডিমান্ড রেখাটা দাম যদি বেড়ে তাহলে আমরা দেখতেছি পি নট থেকে কোথায় চলে আসছে, আমার P1 এ। তাহলে এক্ষেত্রে অনুপার্জিত আয় সৃষ্টি হবে কতটুকু, পি নট P1 এ বি পরিমাণ। এক্ষেত্রে এতটুকু হচ্ছে আমার কি, অনুপার্জিত আয়। এক্ষেত্রে জমির মালিকের কোনো ধরনের পরিচর্যা বা চেষ্টা ছাড়াই যখন জমির দামটা আমার পি নট থেকে P1 এ বেড়ে গেছে, এক্ষেত্রে তার অতিরিক্ত যে আয়টা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে তোমার পি নট P1 এ এবং বি পরিমাণ। ঠিক আছে? এখন দেখো তো চিত্রটা সবাই বুঝতে পারছো নাকি? হ্যালো? জি ম্যাম। জি ম্যাম। চিত্র বোঝা গেছে?
তাহলে কি আমি নেক্সট টপিকে যেতে পারি? জি ম্যাম। এখানে একটা দেখো, একটা উদাহরণ দেওয়া আছে সুন্দর। মনে করি লিয়াকত সাহেবের জমির দাম বিঘা প্রতি ৩ লক্ষ টাকা ছিল। প্রশাসন থেকে তার এলাকাটি নতুন পৌরসভা ঘোষণা করা হলো, যার ফলে পৌরসভা এলাকার জমির দাম বিঘা প্রতি ৫ লক্ষ টাকা হয়ে যায়। কোন প্রকার বিনিয়োগ ছাড়াই লিয়াকত সাহেব ৫ লক্ষ মাইনাস ৩ লক্ষ ইকুয়াল টু ২ লক্ষ টাকা কি হচ্ছে, সে অতিরিক্ত আয় করলেন। এই অতিরিক্ত আয় হচ্ছে কি আমার অনুপার্জিত আয়। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা চলে জি যাব ম্যাম। রিকার্ডোর খাজনা তত্ত্ব। খুব ইম্পর্টেন্ট একটা তত্ত্ব। আচ্ছা, রিকার্ডোর খাজনা তত্ত্ব, উনি এখানে বলছেন যে খাজনা কেন দেওয়া হবে, হ্যাঁ, খাজনা কেন, কোন কোন জমির জন্য আমি খাজনা দিব, কোন কোন জমির জন্য আমি খাজনা দিব না। এই এই মানে এভাবে উনি কি করেছেন, উনি ওনার খাজনা তত্ত্বটাকে ব্যাখ্যা করেছেন যে আমি কেন খাজনা দিব, কেন জমির জন্য আমাকে খাজনা দিতে হবে, কতটুকু পরিমাণে আমাকে খাজনা দিতে হবে। এইভাবে উনি ওনার একটা খাজনা তত্ত্ব কি করেছেন, দিয়েছেন। এখন আসো, প্রথম যদি আমি বলি যে রিকার্ডোর খাজনা তত্ত্বের মূল বক্তব্যটা কি, বা উনি কি, কোন ভিত্তিতে উনি ওনার তত্ত্বটাকে এগিয়েছেন, সেটা দেখো। খাজনা হলো জমির উৎপাদনের সেই অংশ যা জমির আদি এবং অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে দেওয়া হয়। অর্থাৎ আমি জমি ব্যবহার করার জন্য জমির মালিককে যে অর্থটা প্রদান করব, সেটাই হচ্ছে কি আমার খাজনা। ঠিক আছে? মূল বক্তব্যটা কি, রিকার্ডোর মতে জমির যোগান হচ্ছে সীমাবদ্ধ। জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা বা উর্বরতা শক্তি রয়েছে। জমির উর্বরতা শক্তির পার্থক্য অনুযায়ী উনি জমিটাকে ৩টা শ্রেণীতে ভাগ করেছেন। অর্থাৎ এক্ষেত্রে উনি যে আদি এবং অক্ষয় শক্তির ক্ষেত্রে উনি জমিটার উর্বরতার ভিত্তিতে জমিটাকে ৩টা ভাগে ভাগ করেছেন। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। হ্যাঁ, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড এন্ড থার্ড গ্রেড, এভাবে ৩টা ক্যাটাগরিতে উনি ওনার জমি, এটাকে কি বলা হয়, জমিগুলোকে ভাগ করেছেন। তো জমিগুলো, প্রথম যে শ্রেণীর যে জমিগুলো আছে এগুলো হচ্ছে উৎকৃষ্ট, দ্বিতীয় শ্রেণীর জমিগুলো হচ্ছে মধ্যমানের উৎকৃষ্ট, তৃতীয় শ্রেণীর জমিগুলো হচ্ছে তোমার নিকৃষ্ট জমি। ঠিক আছে? এখানে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট জমি বলতে কি বুঝিয়েছেন? উৎকৃষ্ট জমি বলতে বুঝে যে, যেক্ষেত্রে আমি যে পরিমাণ খরচ করব জমির জন্য, উৎপাদনের জন্য, তার তুলনায় বেশি পরিমাণ আমার রেভিনিউ আসবে। অর্থাৎ এক্ষেত্রে রেভিনিউর পরিমাণটা বেশি উৎকৃষ্ট জমির ক্ষেত্রে। মধ্যম শ্রেণীর জমির ক্ষেত্রে রেভিনিউর পরিমাণটা উৎকৃষ্ট জমির তুলনায় কম। আর নিকৃষ্ট যে জমিটা আছে, যেটা থার্ড গ্রেড আমরা জমি বলে থাকি, তৃতীয় শ্রেণীর যে জমিটা, এই তৃতীয় শ্রেণীর জমিতে আমার যেটাই আমি ব্যয় করব, সেইটাই আমি কি করব, আয় করব। অর্থাৎ এক্ষেত্রে আয় ব্যয় সমান। এই ধরনের জমিকে আমরা সাধারণত বলে থাকি প্রান্তিক জমি, এবং এই জমিতে কোনো ধরনের খাজনা নেই। ঠিক আছে? তো প্রথম পরিমাণ জমিতে খাজনা পরিমাণটা বেশি হবে, কারণ এক্ষেত্রে আয় বেশি। দ্বিতীয় পরিমাণ মধ্যম শ্রেণীর জমিতে আমার খাজনার পরিমাণটা কম হবে প্রথম শ্রেণীর তুলনায়, এবং তৃতীয় শ্রেণীর জমিতে কোনো ধরনের খাজনাই থাকবে না, কারণ এক্ষেত্রে তোমার জমির জন্য যে পরিমাণ আমি ব্যয় করব উপকরণ বাবদ, এই উপকরণের ব্যয় এবং জমির আয় দুটোই কি হয়ে যাবে, সমান হবে। সমান হয়ে যাওয়ার কারণে, আয় ব্যয় সমান হওয়ার কারণে এক্ষেত্রে এটাকে আমরা বলবো খাজনাবিহীন জমি, বা এ থেকে বলবো আমরা কি প্রান্তিক জমি। তো এইভাবে উনি ওনার খাজনা তত্ত্বকে ব্যাখ্যা করার জন্য যে জমিটাকে মানে জমিগুলোকে ৩টা শ্রেণীতে ভাগ করেছেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। দেখো, মূল বক্তব্য সবাই বুঝতে পেরেছো? যদি ৩টা শ্রেণী, এটা হুম। আরেকটু আবার একটু বলেন। আচ্ছা, উনি বলেছেন যে জমিগুলোর খাজনা আমি কিভাবে নির্ধারণ করব, যে সব জমির খাজনা একরকম তা তো হবে না, তাই না? এই জন্য উনি খাজনা নির্ধারণ করার জন্য জমিগুলোকে ৩টা শ্রেণীতে ভাগ করেছেন: উৎকৃষ্ট, মধ্যম এবং নিকৃষ্ট। উৎকৃষ্ট জমি কোনগুলো? যে জমির আমি লেবার এবং ক্যাপিটাল, বা জমির কাঁচামাল, হ্যাঁ, বা উপকরণের জন্য আমি যে খরচগুলো করতেছি, বীজ, কীটনাশক, এই ধরনের উপকরণের জন্য আমি যে খরচগুলো করতেছি, তার তুলনায় যখন আমার ইনকামটা বেশি হবে, অর্থাৎ আমার ব্যয়ের তুলনায় আয় যদি বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি উৎকৃষ্ট জমি। উৎকৃষ্ট জমিতে যেহেতু আমার ইনকাম বেশি, সেজন্য জমির মালিককে আমার খাজনাও দিতে হবে বেশি। মধ্যম যে জমিগুলো আছে সেগুলোতে আমার আয় বেশি হবে, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে উৎকৃষ্ট জমির তুলনায় আমার ইনকাম কম, এজন্য আমার সেক্ষেত্রে খাজনাও উৎকৃষ্ট জমির তুলনায় কম। আর নিকৃষ্ট যে জমিটা আছে, সেক্ষেত্রে আমি আয় ব্যয় এখানে ক্ষেত্রে কি হয়ে গেছে, দুইটাই আমার কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আমি যে পরিমাণ ব্যয় করতেছি উপকরণ বাবদ, আয়টাও ঠিক সেম পরিমাণেই আমার আসতেছে। এই জন্য আয় ব্যয় সমান হওয়ার কারণে এই ক্ষেত্রে আমার খাজনা দিতে হবে না। খাজনার পরিমাণ হচ্ছে 0। আর এই ধরনের জমিকে আমরা সাধারণত বলে থাকি প্রান্তিক জমি। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম, ঠিক আছে।
আচ্ছা। এখন আসো এটাকে আমরা আরো ইন ডিটেইলস আরো ভালোভাবে দেখবো। চিত্রের মাধ্যমে দেখবো, হ্যাঁ? ক্যালকুলেশন করেও দেখবো। এখন আসো নিয়মিত শর্তগুলো কি, কি? সমগ্র সমাজের প্রেক্ষিতে জমির যোগান উনি ধরে নিয়েছেন সীমাবদ্ধ। জমি প্রকৃতির দান এবং এর কোনো যোগান দাম নেই। জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। জমির উৎপাদন ক্ষমতা বা উর্বরতার পার্থক্য রয়েছে। জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা রয়েছে। ঠিক আছে? এগুলো হচ্ছে আমার অনুমিত শর্ত। উদাহরণ দিয়ে বলেছেন, এখন তোমরা এই উদাহরণের সাথে, সাথে আমরা একটা চিত্র ছক করব। ছক করে সেখান থেকে চিত্র আঁকবো। এটা একটু বুঝতে হবে কারণ এক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেন আসে যে এরকম একটা ছক দিয়ে দেয় বা এরকম একটা গ্রাফ দিয়ে দেয়। গ্রাফ থেকে তোমাদেরকে এক্ষেত্রে খাজনার পরিমাণ বের করতে পারে। হুম? তো এইজন্য একটু মনোযোগ দিয়ে শোনো। উদাহরণ হিসেবে আমি বলি, মনে করি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জমিতে চাষ করার জন্য খরচ হচ্ছে 400 টাকা। অর্থাৎ এই প্রত্যেকটা জমিতে আমি যে উৎপাদন করব সেক্ষেত্রে আমার খরচ হচ্ছে সেম। প্রথম জমিতেও 400 টাকা, দ্বিতীয় জমিতেও খরচ 400 টাকা, তৃতীয় শ্রেণীর জমিতেও খরচ হচ্ছে আমার 400 টাকা। উক্ত তিন শ্রেণীর জমি হতে উৎপাদনের পরিমাণ যথাক্রমে প্রথম শ্রেণী থেকে আমি পাচ্ছি 30 টাকার সমান উৎপাদন, 30 একক উৎপাদন, ধরে নিই 30 একক ধান পাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর জমি থেকে আমি 25 একক পরিমাণ ধান পাচ্ছি। তৃতীয় শ্রেণীর জমি থেকে আমি 20 একক পরিমাণ কি পাচ্ছি? ধান পাচ্ছি। উৎপাদিত পণ্যের বাজার দাম হচ্ছে তোমার, একটু দাঁড়াও, বাজার দাম হবে তোমার 20 টাকা। উৎপাদিত পণ্যের বাজার দাম হচ্ছে আমার কতটুকু? 20 টাকা। হুম? উৎপাদিত উৎপাদনের প্রতি একক দাম কত হচ্ছে আমার? 20 টাকা। আমি কি বলছি বুঝতে পারছো? আমি তোমাদেরকে ছক থেকে বোঝাই। তোমরা একটু ছকটা জি করো। ম্যাম। তোমরা একটু ছকটা করো। আমরা প্রথমে জমিটাকে ভাগ করব। জমির শ্রেণী হচ্ছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। ৩টা শ্রেণীতে ভাগ করব। জমির আয়তন আমরা প্রত্যেকে ধরে ধরে নিচ্ছি যে একই রকম। আমরা আগে বলেছি জমির যোগান উনি বলেছেন সীমাবদ্ধ ১ একর, ১ একর, ১ একর। উৎপাদনের পরিমাণ প্রথম শ্রেণীর ক্ষেত্রে ৩০ একক, দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ২৫ একক, তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে আমার ২০ একক। ঠিক আছে? প্রতি এককের দাম হচ্ছে তোমার ২০ টাকা, ২০ টাকা, ২০ টাকা। একক প্রতি দামটা আগে করো, তারপর আমি বুঝাচ্ছি। একক প্রতি দাম করা হলে আমাকে বলবা, হ্যাঁ? জি ম্যাম, লিখছি। হুম। এখন আমি কি বার করব? মোট আয় বের করব। কারণ আমি মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমি খাজনার পরিমাণটা বের করে ফেলতে পারবো। এখন আমি মোট আয় কিভাবে বের করব? আমরা জানি যে যখন P ইনটু Q, অর্থাৎ আমরা যখন দামটাকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাই মোট আয়। তাহলে এখন দেখো একক প্রতি দাম হচ্ছে 20। 20 কে আমি যদি 30 দ্বারা গুণ করি, ৩ 20 কত হচ্ছে? 60। আর এখানে জিরোর কারণে কি হয়ে যাচ্ছে? 600। ঠিক আছে? 25 কে 20 দিয়ে গুণ করলে আমরা জানি 500, 20 কে 20 দিয়ে গুণ করলে আমরা জানি কি হচ্ছে 400। অর্থাৎ টোটাল রেভিনিউ আমি পাচ্ছি 600, 500, 400 মোটায়। মোটাটা বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম আরেকবার বললে একটু ভালো হতো। কোনটা বাবা বলো? ম্যাম মোটাটা? মোটাটা। মোটায়। মোটা আমরা বের করি কিভাবে? মোটায় তুমি একটু সূত্রটা লিখে রাখো পাশে, TR ইকুয়াল টু P ইনটু কিউ। হ্যাঁ? সূত্রটা লিখে রাখো, সূত্রটা লিখে রাখলে তোমার জন্য সুবিধা হবে। মোটার সূত্রটা কি? TR TR ইকুয়াল টু equal P into Q। P ইনটু কিউ। জি ম্যাম। এটা না মোটার সূত্র? ঠিক আছে, লিখছো? জি ম্যাম। টি ইকুয়াল টু তো TR ম্যাম। ইকুয়াল টু, ইকুয়াল সরি, হবে না। TR ইকুয়াল টু হবে। ম্যাম টি ইকুয়াল টু। TR ইকুয়াল টু P ইনটু কিউ। এটা হচ্ছে কি আমার মোট আয়ের সূত্র, হ্যাঁ? এখন আসো মোট আয়ের সূত্র হচ্ছে এটা। তাহলে এখন TR কত? TR আমরা P ইনটু কিউ, P কত এখন 20, কিউ এর পরিমাণ হচ্ছে আমার কত? 30। তাহলে 20 ইনটু 30 গুণ করলে আমরা কত পাবো? 600 পাবো। জি সেকেন্ডের ম্যাম। ক্ষেত্রে
পি ইন্টু কিউ 500, পি ইন্টু কিউ 400। ঠিক আছে, মোট আমরা পেয়ে গেছি। এখন আসো, জি ম্যাম। মোট আমরা পেয়ে গেছি, মোট ব্যয় কতটুকু আমরা জানি 600। এই তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও। এখন দেখতে পাচ্ছ? জি জি ম্যাম। ম্যাম। হ্যাঁ, এখন আসো, মোট ব্যয় কতটুকু? 400, 400, 400। হ্যাঁ, মোট ব্যয় আমরা আগে ধরে নিচ্ছি, মোট ব্যয় প্রত্যেকটা ক্ষেত্রে স্থির একই রকমই থাকবে। এখন আসো, তাহলে আমি এখন মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিব, তাহলে উদ্বৃত্ত যতটুকু থাকবে সেটাই হচ্ছে কি আমার খাজনা। এখন দেখো, মোট এখানে কত? 600 থেকে 400 গেলে আমার এখানে হচ্ছে 200, এটাই হচ্ছে জমির মালিকের আয়। মোট আয় এখানে 500, টোটাল মোট ব্যয় হচ্ছে কতটুকু? আমার 400। তাহলে 500 থেকে 400 গেলে এখানে হচ্ছে 100, 100 টাকায় হচ্ছে জমির মালিকের আয়, এটাই হচ্ছে আমার খাজনা। 400 থেকে 400 বাদ দিলে এখানে থাকবে কত? শূন্য। অর্থাৎ এক্ষেত্রে আমার এটা হচ্ছে প্রান্তিক আয়। প্রান্তিক আয় বলতে পারো, প্রান্তিক ব্যয় বলতে পারো, এখানে হচ্ছে প্রান্তিক জমি যেটা আমি বলি। এক্ষেত্রে কি হচ্ছে? খাজনার পরিমাণ আমার শূন্য। তাহলে প্রথম শ্রেণীর জমিতে আমার খাজনার পরিমাণ হচ্ছে 200, দ্বিতীয় শ্রেণীর জমিতে খাজনা হচ্ছে আমার 100, তৃতীয় শ্রেণীর জমিতে হচ্ছে আমার খাজনার পরিমাণ শূন্য। ঠিক আছে, জি ম্যাম। এভাবে আমরা কি করব? খাজনাটা বের করে নিব। এই চারটাতে কারো কোথাও সমস্যা আছে? নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা, নো ম্যাম। ওকে। তারপরে আসো, এটাকে আমরা এখন কি করব? গ্রাফে নিয়ে আসবো, চিত্রে নিয়ে আসবো। চিত্রে দেখো, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই তিনটা ক্যাটাগরিতে আমি জমিগুলোকে ভাগ করেছি। প্রথম শ্রেণীর জমিতে আমার ইনকাম ছিল কত? 600। দ্বিতীয় শ্রেণীর জমিতে আমার ইনকাম ছিল কত? 500। তৃতীয় শ্রেণীর জমিতে আমার আয় ব্যয় সমান 400। আর এক্ষেত্রে দেখো যে এ বি সি এই তিনটা ক্যাটাগরির জমিতে আমার খরচের পরিমাণ কত ছিল? এই যে 400। 400 আমি কি করে নিলাম? দাগ দিয়ে নিলাম। এটা খরচ হচ্ছে কতটুকু? আমার 400 পরিমাণ। তাহলে এখন আসো, এই যে 600 থেকে 400 গেলে এই অংশটুকু, অর্থাৎ এই 200 পরিমাণ হচ্ছে আমার কি? খাজনা। 600 থেকে 500 চলে গেলে আমার থাকবে কি? 100। এই 100 পরিমাণ হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর খাজনা। এবং 400 এবং 400 মাইনাস 400 এখানে হচ্ছে 0, অর্থাৎ এখানে কি কোনো কি নেই? খাজনা আমার নেই। ঠিক আছে, এইভাবে আমরা কি করব? গ্রাফের মাধ্যমে চিত্রটা আঁকবো। সবাই দেখেন, চিত্রটা একটু আঁকো তো। চিত্রটা এঁকে দেখো যে কারো কোথাও কোনো সমস্যা আছে নাকি, কারণ আমি একটু পর আরেকটা অঙ্ক করতে দিব। এই চিত্রটা আঁকো, আমি একটু পরে একটা তোমাদেরকে একটা করতে দিব। চিত্রটা সবাই ছক থেকে করে ফেলো। কমপ্লিট সবার? জি ম্যাম। জি ম্যাম।
স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। জি ম্যাম, দেখা জি যাচ্ছে। ম্যাম। আচ্ছা, এখানে এখন আমরা এই ছকটা করো। ছকের মধ্যে এখন আমরা প্রথমে এখানে আমরা দিব টাইমও প্রায় শেষ হয়ে আসছে, 9 মিনিট আছে। আচ্ছা দেখি, এটা হচ্ছে আমার ফার্স্ট গ্রেড। হ্যাঁ, আমি ইংলিশে লিখতেছি কারণ এখানে তো বাংলা এখানে বাংলা টাইপ করাটা সম্ভব না টেক্সটে। হ্যাঁ, Yes. আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট গ্রেড। হ্যাঁ, তারপরে এখানে আমরা ধরবো নিচেরটা হচ্ছে তোমার সেকেন্ড গ্রেড। সেকেন্ড গ্রেড, এখানে নিচে হচ্ছে আমার থার্ড গ্রেড। সরি, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড এন্ড থার্ড গ্রেড। হ্যাঁ, মানে উৎকৃষ্ট জমি, মধ্যম প্রকৃতির জমি, এটা হচ্ছে তোমার নিকৃষ্ট জমি। এখন আসো উৎপাদনের পরিমাণ, এখানে ধরি আমরা কিউ। কিউ, হ্যাঁ, কিউ এর ভ্যালুটা কত? আমরা ধরবো যে 8, 6 and 4। এখানে আসবে তোমার 8 মন। হ্যাঁ, ধরে নিই 8 মন। 8, তারপর হচ্ছে তোমার 6, আর এখানে আসছে তোমার 4। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মন। প্রথম জমির উৎপাদনের পরিমাণ হচ্ছে তোমার 8 মন, দ্বিতীয় জমির উৎপাদনের পরিমাণ হচ্ছে তোমার 6 মন, তৃতীয় জমির পরিমাণ হচ্ছে তোমার 4 মন। ঠিক আছে, এবার আসো আমরা দামটা ধরি। দাম কত ধরবো দেখি। প্রাইস, প্রাইস হচ্ছে তোমার প্রথম জমির ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জানি কি সমান হবে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেই যে 500 প্রথম জমির, দ্বিতীয় জমিরও হচ্ছে তোমার কত 500, দাম যেহেতু ফিক্স ধরতেছি। তৃতীয় জমির দামও হচ্ছে ধরে নিচ্ছি আমরা 500। হ্যাঁ, এরপরে আসো এখন আমরা কি বের করব, এখানে টিআর বের করব, টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ কত হবে বলো তো? প্রথমটার ক্ষেত্রে কত হবে? 5 8 40। হ্যাঁ, তাহলে 4000, 4000। পরেরটা হচ্ছে 3000, হ্যাঁ, তারপরটা কত পরেরটা আসবে? 3000। হ্যাঁ, 2000, 2000, 3000। তারপরটা 2000। হ্যাঁ, তারপরটা হচ্ছে কত আমার? 2000। এখন আমাকে কি বের করতে হবে এখান থেকে? ব্যয়। আমি ধরে নিচ্ছি এখন টোটাল কস্ট টিসি প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আমার 2000 করে। প্রত্যেকটা ক্ষেত্রে আমার টোটাল কস্ট হচ্ছে আমার 2000 করে। হুম, প্রত্যেকটা ক্ষেত্রে আমার ব্যয় হচ্ছে কত? 2000 করে। তাহলে এখন আসো দেখো তো এখানে খাজনা কতটুকু আসবে, রেন্ট কতটুকু আসবে দেখো তো। বলো, রেন্ট বের করো, কিভাবে আসবে, কত আসবে? প্রথমটার ক্ষেত্রে রেন্ট কত? 2000। প্রথমটার ক্ষেত্রে। 2000, তারপরেরটার ক্ষেত্রে রেন্ট পরেরটা কত? হচ্ছে 1000। তারপরটা 0। 1000, হ্যাঁ, তারপরটা 0। থ্যাংক ইউ, এটা সবাই 0। বুঝতে পারছো। 0। তাহলে এটা হচ্ছে আমার উৎকৃষ্ট জমি, এটা হচ্ছে তোমার মধ্যম প্রকৃতির জমি, আর এটা হচ্ছে তোমার কি নিকৃষ্ট প্রান্তিক জমি বা নিকৃষ্ট জমি। ঠিক আছে, এভাবে আমরা কি করব, জি যদি ম্যাম। তোমাদেরকে এভাবে ছকটা দেওয়া থাকে যে কিউ আছে, দেওয়া আছে, পি দেওয়া আছে, টোটাল রেভিনিউ তো টোটাল কস্ট তো এখান থেকে কি করতে হবে, আমাকে রেভিনিউ আঁকতে হবে, সরি খাজনা বের করতে হবে। খাজনা বের করার পরে এখন এটাকে কি করবো আমরা, গ্রাফে করতে হবে। তো গ্রাফে করলে তোমরা সবাই গ্রাফটা পারবা না করতে? জি ম্যাম, জি ম্যাম। পারবো। গ্রাফটা কি আমার এঁকে দেখাতে হবে, না গ্রাফটা পারবা না সবাই? ম্যাম, পারবো। আচ্ছা, যেহেতু আমার 5 মিনিট সময় আছে, আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, তোমরা নিজেরা হাতে করে ফেলো গ্রাফটা। তোমরা কিন্তু প্রত্যেকটা ডিস্টেন্স সমান নিবা। হ্যাঁ, কারণ আমার এখানে তো আমি ডিস্টেন্সটা একটু সমান নিতে পারতেছি না, যেহেতু আমি
মানে উইদাউট স্কেলে আমাকে মেজারমেন্টটা করতে হচ্ছে, হ্যাঁ? তাহলে এখানে আমরা কত লিখবো? এখানে লিখবো 2000, হ্যাঁ, এখানে লিখবো তোমার 3000, আর এখানে হচ্ছে তোমার 4000, ঠিক আছে? এটা হচ্ছে আমার উৎকৃষ্ট জমি, এটা হচ্ছে তোমার নিকৃষ্ট জমি, আর এটা হচ্ছে তোমার মধ্যম প্রকৃতির জমি। আর 1000টা কোথায় আসবে? 1000 আসবে তোমার এখানে নিচে। মানে আমরা সব প্রত্যেকটা ডিস্টেন্সকে ভাগ করবো। এখানে 1 2 3 4, ঠিক আছে? এভাবে 1000 2000 3000 ভাগ করবো। তো এটা হবে প্রথম উৎকৃষ্ট জমি, মধ্যম প্রকৃতির জমি, আর এটা হচ্ছে কি আমার নিকৃষ্ট জমি। বিভিন্ন লম্ব অক্ষে দেখাবো আমরা হচ্ছে তোমার আয়, ব্যয় এবং খাজনার পরিমাণ, আর ভূমি অক্ষে দেখাবো আমরা কি বিভিন্ন জমির পরিমাণ, ঠিক আছে? এইভাবে দণ্ডচিত্রের মাধ্যমে এতটুকু অংশ হচ্ছে তোমার প্রথম শ্রেণীর প্রথম জমির খাজনা, এতটুকু হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণীর খাজনা, আর লাস্টে তৃতীয় শ্রেণীর জমিতে কোনো কি ধরনের নেই, খাজনা নেই, ঠিক আছে? এভাবে বার ডায়াগ্রামের মতো কি আসবে, চিত্রটা আসবে, জি ম্যাম, করেছি। ঠিক আছে? থ্যাংক ইউ। জি ম্যাম। আচ্ছা, বোর্ডটা দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। এরপরে দেখো আমরা এখানে চিত্রের বিশ্লেষণটা আমরা আগের মতো ওখানে করে নিয়েছে। হুম হুম। এখনো সেই জমির সমালোচনাগুলো কি কি? জমির না, সরি, এই তত্ত্বের সমালোচনাগুলো কি কি? সমালোচনাগুলো দেখো আছে কি? জমির মৌলিক এবং অবিনশ্বর ক্ষমতা কি বলতে আসলে কিন্তু কিছু নেই। খাজনাবিহীন জমি বলে বাস্তবে কিছু নেই। অর্থাৎ যেসব জমি বলতে প্রান্তিক জমি বা পতিত জমি আসলে কিন্তু আমরা যদি এখানে কীটনাশক ইউজ করি বা তোমার ফার্টিলাইজার ইউজ করি, তা সেক্ষেত্রে কিন্তু জমির উর্বরতা শক্তি বেড়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি যে জমির উর্বরতা শক্তি নেই বা প্রান্তিক জমি, এই ধরনের সাধারণত কিন্তু আজকাল যুগে বাস্তবে কিন্তু আমরা অনেক নতুন ধরনের টেকনোলজি ইউজ করি, যার কারণে এই সমস্যা থেকে কিন্তু আসলে আমরা কি উত্তরণ হয়ে গেছি। তাই এখানে খাজনাবিহীন জমি বলে আসলে বাস্তবে কিছু থাকবে না। খাজনা শুধু জমি ব্যবহারের জন্য দিতে হয়, কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণের মতে কারণে মনে করেন, সরি, অস্থিতিস্থাপক যোগান বিশিষ্ট মানুষ সৃষ্ট বস্তুর ক্ষেত্রে খাজনা প্রযোজ্য। অর্থাৎ এক্ষেত্রে যে মানুষ সৃষ্ট যে সকল বস্তুগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও খাজনা প্রযোজ্য হবে। শুধু যে জমির জন্য খাজনা হবে তা কিন্তু না, আধুনিক অর্থনীতিবিদদের মতে, ঠিক আছে? 4 নাম্বার, রিকার্ডোর মতে খাজনা দামকে প্রভাবিত করে না, তাই খাজনা দামের অংশ নয়, কিন্তু বাস্তবে খাজনা বেশি হলে দ্রব্যের দামও কি হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে এ তত্ত্বের সমালোচনা। এরপর এখানে কিছু একক কাজ সংজ্ঞা দেওয়া আছে, যেমন অনুপস্থিত আয়ের সংজ্ঞা দাও। বিনিয়োগ ছাড়া জমির দাম আমরা কি, যেটা বৃদ্ধি পায় সেটাকে আমরা কি বলবো? সেটা অবশ্যই কি হবে, এখানে অনুপার্জিত আয় হবে, হ্যাঁ? রিকার্ডোর খাজনা তত্ত্বের ধারণাটি তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো রিকার্ডোর খাজনা তত্ত্বের ধারণাটি রিকার্ডোর খাজনা তত্ত্ব থেকে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে দিব। সেটা তোমরা আমাকে করে জমা দিবা। আমি একটা ছক দিয়ে দিব। ছক থেকে তোমরা আমাকে গ্রাফটা করে ব্যাখ্যা দিয়ে দিবা। এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে বৃহস্পতিবারের জন্য, হ্যাঁ? আর এখানে দেখো বাড়ির কাজ আরেকটা এটা দেওয়া আছে। হ্যাঁ, বলো। এটা থাকবে এইচডব্লিউ। এটা না, আমি ছবি দিয়ে দিব। ও যেভাবে দেই সবসময় ওকে ম্যাম। মেসেঞ্জারে কোশ্চেন দেই না, সেভাবে দিয়ে দিব। হুম। ওকে ম্যাম। আচ্ছা, এখানে দেখো আরেকটা দেওয়া আছে, যে প্রান্তিক জমি বলতে কি বোঝায়? আমরা জানি যে যে জমির আয় ব্যয় সমান, যে জমিতে খাজনা নেই সেই জমিকে সাধারণত আমরা প্রান্তিক জমি বলে থাকি। জনসংখ্যা বৃদ্ধি পেলে কিভাবে অনুপার্জিত আয় সৃষ্টি হয় সেটা তো জানোই, যে জনসংখ্যা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে, অনুধাবনমূলক যেটা কোশ্চেন আর কি, জনসংখ্যা যদি বৃদ্ধি পায় জমির চাহিদা বৃদ্ধি পায়, নতুন জনসংখ্যার জন্য জমির চাহিদা বৃদ্ধির জন্য সেক্ষেত্রে কি হয়, জিনিসপত্র জমির দামও সেক্ষেত্রে কি হয়ে যায়, বৃদ্ধি পায়। তো এভাবে লিখে দিবা। চিত্র থেকে অনুপার্জিত আয়ের ধারণাটি ব্যাখ্যা করো। আমরা একটু আগে এই চিত্রটা ব্যাখ্যা করছি। ডি থেকে যখন চাহিদা ডি প্রাইমে চলে যাবে, এক্ষেত্রে অনুপার্জিত আয় হবে পি ওয়ান বি এর পরিমাণ, এটুকু হচ্ছে আমাদের অনুপার্জিত আয়। আর কি কি কারণ যদি উদ্ভব হয় সেটা কি আমরা ওই যে কারণগুলো সেগুলো ডিটেলস ব্যাখ্যা করবো। জনসংখ্যা বৃদ্ধি, স্থানীয় প্রশাসন, শিল্পের স্থানীয়করণ, হ্যাঁ, তবে প্রশাসনের বিকেন্দ্রীকরণ, এগুলো তোমরা কি ওখানে পড়ে নিও, ঠিক আছে? তো আমার লাইনটা এখনই কেটে যাবে। আহ ভালোভাবে লেকচারটা দেখে নিও সবাই। সমস্যা থাকলে নেক্সট ক্লাসে আমরা আবার আলোচনা করবো, ঠিক আছে? তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ আসসালামু করি। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু